শুনছি না। তো আপনাদের কথা শোনা উচিত, এটা আগে ভাবা হয়নি, কারণ আমাদের দেশে বা রাজ্যে মোটামুটি প্রশ্নের চল উঠে গেছে। ওয়ান ওয়ে হয় মোবাইলে, সেখানে দাঁড়িয়ে উল্টো দিক থেকে কোনো কথা শোনা যায় না। আমার মনে হয় দুটোই প্রশ্ন হওয়া উচিত, উত্তর হওয়া উচিত। 2, আমাদের গতকাল রাজ্য কমিটির বৈঠক হয়েছে, একদিনের বৈঠক। গতকাল সারাদিন আমরা আলোচনা করেছি। 1.5 মাস আগে করেছিলাম, তারপরে এই 1.5 মাস উৎসব, ছুটি, আন্দোলন, প্রতিবাদ, দ্রোহ, নানান ঘটনা এবং যে ঘটনাগুলির জন্য আমাদের রাজ্যের এখন বদনাম হচ্ছে সেইগুলো যথারীতি ধর্ষণ, গণধর্ষণ, খুন চলেছে। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম তার সিদ্ধান্ত অনুযায়ী একদিকে যেমন আমাদের সম্মেলনের পর্যায়ে চলছে, একেবারে নিম্ন স্তরে শাখা ভিত্তিক সম্মেলন প্রায় শেষ হবে। তারপরে আমাদের যেটা নির্বাচিত কমিটির প্রথম পর্যায়ের এরিয়া, সেই এরিয়া সম্মেলন শুরু হয়েছে। আগামী এই নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে এরিয়া কনফারেন্সগুলো হবে। তার মধ্যে জেলা সম্মেলন শুরু হবে। জেলা সম্মেলনের পরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজ্য সম্মেলন হবে। তারপর আপনারা জানেন মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলন হবে, পার্টি কংগ্রেস এপ্রিলের গোড়ায়। এগুলো সব আপনাদের জানা। আজকে ডানকুনিতে এখান থেকে আমাকে যেতে হবে, ও বেলা বিকেল বেলা সভা আছে গড়গাছায়। হুগলিতে যেহেতু রাজ্য সম্মেলন হচ্ছে, তার অভ্যর্থনা সমিতি গঠিত হবে। এই সম্মেলন নিয়ে যেরকম পর্যালোচনা হয়েছে, অগ্রগতি নিয়ে কথাবার্তা হয়েছে, শিডিউল অনুযায়ী যেভাবে এগোচ্ছে সেটা আশাপ্রদ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে হচ্ছে। তার সঙ্গে রাজনৈতিক যে বিভিন্ন বিষয়গুলো আমরা এই সময় প্রচারে নিয়ে আসতে চেয়েছিলাম, বিশেষত মূল্যবৃদ্ধি ভয়াবহ, সবজি, পেঁয়াজ, আলু, ডিম কোনোটাতেই হাত দেওয়া যাচ্ছে না। এবং দ্বিতীয়ত বেকারি। এখন দেখবেন যেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে, মহারাষ্ট্র ইত্যাদি ঝাড়খণ্ডে, বেকারি একটা বড় ইস্যু। সবাই নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু দেশের সরকার এই কথা বলেই এসেছিল যেহেতু গত লোকসভা নির্বাচনে তারা যে জ্ঞান দিয়েছিলেন তাতে জি ফর গরিব বলেছিলেন, ওয়াই ফর ইউথ বলেছিলেন, তারপরে তারা এ ফর অন্নদাতা বলেছিলেন, এন ফর নারী বলেছিলেন, মহিলা। অথচ এই সময় ইউথদের যে সমস্যা বেড়েছে, উত্তরপ্রদেশে দেখছেন ছাত্র, পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তারা মাঠে ময়দানে লড়ছে। মেইনলাইন মিডিয়া দেখাচ্ছেন আলাদা কথা, কিন্তু সরকারকে বাধ্য করেছে যাতে বলপ্রয়োগ না করে, গুলি না চালায়। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিশেষত যৌবনের। আর মহারাষ্ট্র তো প্রতিশ্রুতি দিতে হচ্ছে নির্বাচনের সময় আবার। কিন্তু সবচেয়ে বেশি বেকারির হার। আমরা বলেছিলাম এই সময় বেকারি নিয়ে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের আয় নিয়ে এটা প্রচার আন্দোলন এবং সম্মেলনের সময়ও প্রচারের সঙ্গে যুক্ত করা। নারী নির্যাতন, কৃষকদের সমস্যা, কৃষি সমস্যা, মজুরি, গ্রামে কাজ না পাওয়া, 100 দিনের কাজের টাকা হাফিজ করে দেওয়া, দুর্নীতি, কেন্দ্র সরকারের না দেওয়া, রাজ্য সরকারের অপদার্থতা, কাজ হচ্ছে না। এই সময় লিন পিরিয়ডে সবচেয়ে বেশি মনরেগার দরকার ছিল, কিন্তু কাজ হয়নি, কাজ বন্ধ। কেন্দ্র সরকারও খুশি, রাজ্য সরকারও খুশি, শুধু পরস্পর দোষারোপ করতে পারে। আমরা নারী নির্যাতন নিয়ে, আরজিকর কাণ্ড নিয়ে যেরকম পরপর আন্দোলন করছিলাম, গোটা দেশে পার্টির কল ছিল সমানাধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের নামতে হবে এবং লড়াই করতে হবে। আর তার পাশাপাশি বিজেপি সরকার এই সময়
ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট যে প্রস্তাব আবার নড়াচড়া করছিল, তার বিরুদ্ধে মানুষকে জনমত তৈরি করার জন্য আমাদের প্রচার চলছিল। কেন, কার স্বার্থে, কিভাবে এটা আমাদের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, তার পরম্পরা, তার বিরোধী, যুক্তরাষ্ট্র কাঠামো তার বিরোধী এবং কতটা অবাস্তব, সেটা নিয়ে আমরা স্টক টেকিং করি। আমরা এই আন্দোলন যারা মনে করেছিলেন উৎসবে ফিরুন, আমরা দেখলাম উৎসবের মরশুমেও আন্দোলন সংগ্রাম জোরদার ভাবে হয়েছে। কলকাতার বুকেও রাজপথে আছে পড়েছে, আবার সেটা জুনিয়র ডাক্তারদের হোক, সিনিয়র ডক্টরদের হোক, সরকারি হোক, বেসরকারি চিকিৎসক হোক, মহিলা হোক, যুব হোক, শ্রমিক, কৃষক, কর্মচারী, শিক্ষক, সাধারণ মানুষ, নাগরিক সমাজ, তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং মফস্বলে শহরে হচ্ছে, তার সঙ্গে সাংস্কৃতিক কর্মীরা নেমেছেন, ঢের সংস্কৃতি করেছেন। এই 90 দিন হলো, তার হলো 100 দিন হচ্ছে, তার হলো। আমরা আগামী 21 তারিখে ওই সিবিআই কে যখন হাইকোর্ট দিল তদন্তের ভার, তার 100 দিন 21শে নভেম্বর, আমরা সেদিন সিবিআই এর দপ্তর অভিযান করব, সিজিও কমপ্লেক্স। সিপিআইএম রাজ্য কমিটির সিদ্ধান্ত হয়েছে 24 পরগনা উত্তর, দক্ষিণ, কলকাতা, হাওড়া, হুগলি লাগোয়া অঞ্চল, নদিয়া লাগোয়া অঞ্চল, শহরাঞ্চল এবং যেখান থেকে যোগাযোগ আছে তারা আসবেন। জবাবদিহি চাই আমরা। তার সঙ্গে আরো কোঅর্ডিনেটেড ওয়েতে কিভাবে আন্দোলন হয়, মেডিকেল কলেজের থ্রেড কালচারের বিরুদ্ধে, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, মেডিকেল শিক্ষার স্বার্থে, তেমনি একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পেশা শিক্ষায় যে থ্রেড কালচার এবং সেখানে পড়াশোনার পাঠ তুলে দিয়ে টাকা পয়সার বিনিময়ে এই ডিগ্রি বিক্রি করা, পাশ করানো, ফেল করানো, ফেল করিয়ে পাশ করানো, ভর্তি থেকে শুরু হয়েছিল, তার থেকে এখন সর্বত্র এটা সর্বগামী হয়েছে। সেখানে ছাত্রদের আরো ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা সবাই যাতে এককাট্টা হয়ে এই থ্রেড কালচারের বিরুদ্ধে লড়ে। এবং জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে আমরা দেখলাম পাল্টা সংগঠন বাড়িয়ে একটা থ্রেড কালচারকে যারা যুক্ত ছিল তাদেরকে সামনে রেখে নতুন করে আবার থ্রেড শুরু হয়েছে। সেখানে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তার প্রতি আমরা সবসময় সহমর্মিতা এবং সংহতি জানিয়েছি, অংশীদার ছিলাম। এখন দাঁড়িয়ে আমাদের মনে হয় যে তাদের উপরে আবার শায়েস্তা করার জন্য যে কলকাঠি নাড়া হচ্ছে প্রশাসন, শাসক এবং প্রশাসকের তরফ থেকে, আমরা তার বিরুদ্ধে যেমন সোচ্চার হব, তেমনি আরো সুসংগতভাবে, ঐক্যবদ্ধভাবে এই থ্রেড কালচারের বিরুদ্ধে এবং ওদের জীবন জীবিকা, নিরাপত্তা, তার সঙ্গে পেশাগত যে সমস্ত দাবি দাওয়া আছে, এবং মূলত আরজি করে যে নির্যাতন, যে খুন, যে ধর্ষণ এবং তাকে সাক্ষী সাবুত লোপাট করার যে চেষ্টা, মিথ্যাচার করা, ঠকবাজি করা, দুর্নীতি দুষ্কৃতি চক্রকে চালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে যাতে আরো সুসংবদ্ধ হয় সেই প্রয়াস আমরা চালারও চেষ্টা করছি এবং আশাবাদী আমরা। তার সঙ্গে দাঁড়িয়ে শুধু মেডিকেল কলেজ, জুনিয়র ডক্টর, ছাত্র, অধ্যাপক, ডাক্তার নয়, সর্বগামী যাতে হয় সেজন্য ওরা যেরকম আলাপ আলোচনা করছেন এবং যেভাবে এসব তিলোত্তমা, অভয়া মঞ্চ ইত্যাদি গড়ে উঠেছে, যারা প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে একদিকে সোচ্চার করার জন্য আর অন্যদিকে প্রতিবাদী কণ্ঠস্বরকে দাবানোর জন্য, আটকানোর জন্য, থামানোর জন্য সরকারি প্রয়াস চলছে, গুন্ডামি মস্তানিও চলছে, ভয় দেখানো হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, প্রচারে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং মিথ্যাচার করা হচ্ছে তাদেরকে বদনাম করার জন্য। আমরা আরো সেটা গোটা রাজ্যব্যাপী যাতে সুসংহত হয় এবং শহর থেকে গ্রাম, গ্রাম বন্দর, মাঠ, আলপথ, রাজপথ সর্বগামী হয়, সেই চেষ্টা আমরা করব নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে। এবং ডিসেম্বর মাসে আশা করি আপনারা তার প্রতিফলন দেখতে পাবেন, আরো জোরদার আন্দোলন কিভাবে সংগঠিত হয়। তার সঙ্গে স্থানীয় যে সমস্ত বিষয় আপনি জানেন, এই সময়ের মধ্যে 30-এর বেশি এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটেছে, যা আগে ঘটতো না, প্রায় মহামারী আকার ধারণ করেছে, সেগুলোকেও জুড়ে নেওয়া। সেই জয়নগর থেকে জয়গাঁও হতে পারে,
সেটা পশ্চিমাঞ্চলে হতে পারে, আদিবাসী মেয়ে হতে পারে, কর্মরতা হতে পারেন, গৃহবধূ হতে পারেন, নাবালিকা হতে পারে, শিশু হতে পারে। এই যে নিরাপত্তার প্রশ্ন অনেক বড় করে দেখা দিয়েছে, সেটা হচ্ছে সব আন্দোলনকে একসাথে আমরা জুড়বার চেষ্টা করি এবং ন্যায় এবং বিচারের দাবিকে আরো সোচ্চার করতে চেষ্টা করি। সেই ব্যাপারে আমরা সিপিআইএম তার যা ভূমিকা যতটা করণীয়, বিভিন্ন সংগঠন, গণসংগঠন, নাগরিক সমাজ তাদের সঙ্গে আমাদের আরো বেশি সম্পৃক্ত হতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে? 21শে নভেম্বর এই জন্যই 100 দিন। আর বাংলার ইতিহাসে আন্দোলন সংগ্রামের যৌথ আন্দোলনে এই যে বিভাজনের কথা বলা হয়, হিন্দু মুসলমান ভাগ করা হয়, তার বিরুদ্ধে 21শে নভেম্বর একটা স্বর্ণের দিন। 70 বছর আগে, তার 70 বছর হচ্ছে এবারে 1945 সালে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের যখন গ্রেপ্তার করেছিল ইংরেজ, স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে এই কলকাতা উত্তাল হয়েছিল, বাংলা উত্তাল হয়েছিল, গোটা দেশব্যাপী উত্তাল হয়েছিল। লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল দিল শাহনওয়াজ, সাইকেল দিল শাহনওয়াজ। আজকে তাদের উত্তরাধিকারীকে সেটাকে ভাগ করছে যারা। এবং সেখানে প্রথম স্বাধীনতা আন্দোলনে বাংলার বুকে প্রথম পুলিশের গুলিতে শহীদ হন রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম। ছাত্র যুব নেতা, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন রামেশ্বর ব্যানার্জি, আর তার সঙ্গে জওয়ান নজওয়ান শ্রমিক আব্দুল সালাম। তার প্রতিবাদে আবার আন্দোলন আরো ছড়িয়ে পড়ে, আপনারা জানেন সেটা দেশব্যাপী হয়। তাহলে রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম 21শে নভেম্বর বাংলার বুকে ঠিক স্বাধীনতার প্রাককালে প্রথম শহীদ যারা পুলিশের গুলিতে, তার আগে ফাঁসি দিয়ে গেছেন অনেকেই, অন্যান্যভাবে করেছেন। আমরা জানি যতীন দাস তোমার কি এই জেলের মধ্যে অত্যাচারের বিরুদ্ধে এবং অধিকারের দাবিতে অনশন করে তিনি তার দেহত্যাগ করেন, শহীদ হন। কিন্তু পুলিশের গুলিতে প্রথম শহীদ। এখানে আসতে হবে এবং পরে যারা প্রশ্ন করবেন আমি বুঝে যাবো, তাহলে যদি এখানে চলে আসবেন তাহলে। এই মুহূর্তে যখন আরজিকর আন্দোলন নিয়ে আপনারা কথা বলছেন, সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ট্যাগ দুর্নীতি, সেই ট্যাগ দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন যে সিট গঠন করেছেন। শিক্ষা পোর্টাল, রাজ্যের শিক্ষা পোর্টাল, সেটা কতটা সুরক্ষিত এবং কতটা সুরক্ষিত নয়, এই প্রশ্নটা তো ভাবাচ্ছে। এবং রাজ্য সরকারের আরো বেশ কিছু স্কিম রয়েছে, লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু স্কিম, যেখানে গ্রাহকদের বা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিরেক্ট লিঙ্ক, সেই সুরক্ষা নিয়েও একটা বড় সড় প্রশ্ন থেকে যায়। তাহলে অ্যাকাউন্টগুলো সুরক্ষা কোথায়? নিরাপত্তা একটা বড় প্রশ্ন। নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, বয়স্ক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, তার সঙ্গে দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা এবং এই যে সাইবার জগতে আরো বেশি ডেটা সিকিউরিটি, সেটা তো বড় বিষয়। অনেকে মনে করছে সব পাসওয়ার্ড হবে আর আরো বেশি ভালো হবে, সোজাসুজি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কার টাকা কার অ্যাকাউন্টে ঢুকছে? এটা শুধু আরজিকর নয়, আরজিকর তো চোখ খুলে দেখিয়ে দিল মানুষকে, যেটা আমরা বারবার বলছিলাম, দুর্নীতি দুষ্কৃতি যোগ, তার সঙ্গে প্রশাসনিক যোগ, যেটা একটা দুর্নীতিতন্ত্র তৈরি করেছে। কোন স্কিমে নেই, শুধু ট্যাব। আমি বললাম ভর্তি থেকে রেজাল্ট, নিয়োগ, সবেতেই তো দেখা যাচ্ছে সেগুলোকে হ্যাক করে হোক বা তার মধ্যে ঢুকে দিয়ে হোক বিভিন্ন তথ্য লোপাট করা হয়েছে। আবাস যোজনার টাকা কারো খাতায় গেছে। কি করে গেছে? 100 দিনের কাজের টাকা, জব কার্ড কেউ পাচ্ছে, আর কেউ কাজ পাচ্ছে না কেউ, আর অ্যাকাউন্টে কারোর নামে ঢুকেছে আর অন্য কোনো প্রধান উপপ্রধানের খাতায় চলে গেছে। এটা দুর্নীতি। ট্যাবের ক্ষেত্রে তাই হয়েছে। Because this government has no tab on this corruption. আমাদের রাজ্যে আগে জামতারা বলতেন আপনারা মিডিয়া, এখন এরকম জেলায় জেলায় জামতারা, কলকাতায়
তৈরি হয়েছে দুর্নীতি দুষ্কৃতির যোগ আছে বলে। সংখ্যালঘুদের স্কলারশিপ স্টাইপেন্ডের টাকা কোটি কোটি টাকা লোপাট হয়েছে, তাদের তৃণমূলের নেতারা যুক্ত, কোনো তদন্ত হচ্ছে না, কোনো মিডিয়া রিপোর্ট নেই। আদিবাসী তপশিলি, যে কোনো সরকারের যে কাজে টাকা ইনভলভমেন্ট আছে সেখানেই নামে বেনামে একজনের টাকা অন্যজন আত্মসাৎ করেছে, এক জায়গার টাকা অন্য জায়গায় গিয়েছে। এটাই তো দুর্নীতিতন্ত্র। আমরা তার বিরুদ্ধে প্রথম থেকে বলে আসছি, আর এখন তার জোরদার আনা হচ্ছে। কালকে আপনারা মালদায় দেখেছেন রাস্তা অবরোধ হয়েছে, ছাত্ররা নেমেছে। এখন কোনো কোনো কাগজ দেখালাম চোপড়ায় 2 জন যুক্ত হয়েছে, আর এগুলো নেটওয়ার্ক। কারণ এই যে নেটওয়ার্ক দেখাচ্ছে না তৃণমূলের বড় বড় নেতাদের, এত গাড়ি বাড়ি সোনা দানা, এত মোচ্ছব, দেশে বিদেশে ভ্রমণ, বিদেশি বান্ধবীদের কাছে টাকা পাঠানো, তো টাকাটা আসবে তো কোথা থেকে? তাহলে টাকা পাচার, কয়লা পাচার, গরু পাচারের মতো এই সমস্ত বিভিন্ন যোজনার টাকারও পাচার হচ্ছে। আর তখন আমরা বলি, তখন বলে এগুলো সব দিচ্ছে না, বন্ধ করে দেবে। মমতা নিজেরা বলেন মিথ্যাচার করেন। আমরা প্রথম থেকে বলেছি দুর্নীতি বন্ধ করলে এই টাকা তো মানুষের, এই টাকা সরকারি কোষাগারে গিয়েছে, সেখানে যদি তৃণমূলের কোষাগারে না যায় তাহলে সেই টাকা আরো বেশি যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পাবে, তারা পাবে। হ্যাঁ, না বলো না, অফার দুটি করছো, একটা করো না, না হলো না, আস্তে একবার করো, পুশ করো, ব্যাস। হ্যাঁ বলছি, আমরা আপনি যখন সাংবাদিক সম্মেলন করছেন এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় এক ব্যবসায়ী বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, টাকা গোনা মেশিন গেছে, কালো টাকা রেড হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টাকার কোনো রং নেই, কালো বা সাদা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন। দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই, তৃতীয় বলেছেন ক্যাশলেস। তাহলে এই একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিড করছেন 3টে কথা বলে, আর আড়াল করছেন কারাটদেরকে। আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলে বা পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদ আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইল গটেন মানি খাটছে। আমরা বলছি টাকাটা সোর্স কোথায়? আর সেখানে দাঁড়িয়ে তো যাদের এগুলো ধরার কথা, তাহলে একটা আগে ছিল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, সেটা কোথায়? তাহলে আগে ছিল তোমার গিয়ে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক রকমের তদন্তকারী সংস্থা, যাদের কাজ রাজ্য এবং কেন্দ্র সরকার তাদের সবটাকে অকেজো করেছে। এই ফ্রডুলেন্ট ডিল বাড়ছে বলে মানুষকে বলেছে ক্যাশলেস, অথচ এখানে ক্যাশের বন্যা বইছে। এর আগে তো আমাদের রাজ্যে মন্ত্রীর খাটের তলা থেকে বেরিয়েছে, বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে, রেশনের মন্ত্রী হোক, আর তোমার গিয়ে খাদ্যের মন্ত্রী হোক, আর শিক্ষার মন্ত্রী হোক, কোথায় নেই? মাইক্রো ফাইন্যান্স থেকে আরম্ভ করে সর্বগামী। কিন্তু যতবার মিডিয়াতে দেখবেন টাকা উদ্ধার হয়েছে এই খবরটা হয়, তারপরে তার ফলো আপটা কি হয় সেটা আর বেরোয় না। আবার তো আমাদের এখানে এরকম আছে যে রাজনীতিবিদ টাকা জমা দিয়ে দিচ্ছে, আবার সে বক্তৃতা করছে স্বাধীন হয়ে গেছে। চোর তো চোরই থাকবে, টাকা উদ্ধার হলে তো ধরা পড়বে, তাকে তার তদন্ত করতে হবে। এই তদন্তটাই যাতে ঠিক মতো হয়, তাহলে বেরোবে সত্যি কথাটা কি। বিভিন্ন সময় নির্বাচনের সময় সে টাকা দিয়েছে এই বড় দলগুলো, যে ভদ্রলোকের লোকটার নামে ব্যবসায়ীর নামে এই অভিযোগ সামনে আসছে, কি বলবেন? আমি তো আবার বললাম, আপনার প্রশ্ন আগে আমি বললাম, যখনই বিশাল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে, আপনি একটা জাতীয় ক্ষেত্রে বড় দল বিজেপি এবং রাজ্যের ক্ষেত্রে বড় দল তৃণমূল, তার সঙ্গে যোগসাজশ দেখবেন, এবং দেখবেন সে হয় বিরোধী নেতাকে নয় সরকারি নেতাকে টাকা দিয়ে ব্যবস্থা করেছে। আর আপনি
ইলেকট্রাল বন্ড এই জন্যই তৈরি করা হয়েছিল, এই জন্য সিপিআইএম ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে গিয়েছিল, কারণ এইভাবে কর্পোরেট কারাপশন এবং তার সঙ্গে দাঁড়িয়ে নেক্সাস এই কর্পোরেট ফান্ডকে ইলেকশনে দেওয়া হচ্ছে, আর তারপর টাকার ডিসপ্লে হচ্ছে বিভিন্ন নির্বাচনে বা অন্যান্য ক্ষেত্রে। আর এখানেই কেন্দ্র বা রাজ্য সরকারের এজেন্সিগুলো ফেল করছে, কারণ যেই সূত্র খুঁজবে তখন তো কোনো কোনো একটা জায়গায় যাবে, কোনো একটা বরানন্দন না কোনো একটা সুবরন্দনের কাছে যাবে। বলো। মাইকটা অফ করে দিয়েছি। হ্যাঁ বলো। খুব ভালো। আচ্ছা, আমরা চলে আসছি ওর প্রশ্নের সূত্র ধরেই। আমি বলেছিলাম একটা দ্বিতীয় পার্ট থাকবে আমার। 21 তারিখে সিজিও কমপ্লেক্স আমরা কেন যাচ্ছি, আর ওনার প্রশ্ন হচ্ছে কেন আমরা সে দেরি করলাম। আমরা বললাম যে তাদের পরিবার চেয়েছিল এবং তার সঙ্গে দাঁড়িয়ে হাইকোর্ট বলেছিল, আমরা বলেছিলাম প্রথম দিন, আপনাদের মনে আছে, দ্বিতীয় দিনই বলেছিলাম যে এটাকে হাসাব করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য দপ্তর, কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ কমিশনার, পুলিশের ডিপার্টমেন্ট তারা যুক্ত। এটা সামান্য ঘটনা নয়। মুখ্যমন্ত্রী দ্বিতীয় দিনই বলেছিলেন একজন ধরা পড়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। তার ভাইপো বলেছিল এনকাউন্টারে মেরে দাও। তার মানে ওরা চট জলদি চট মাংনি পট বিয়া করতে চেয়েছিল রাতারাতি। আর আমরা বলেছিলাম যে গভীরে যেতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত মানে সত্য উদ্ঘাটন করতে হবে, এবং তার জন্য হাইকোর্টের সিটিং বিচারপতির নেতৃত্বে একটা বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু হাইকোর্ট নিজে সুপ্রিম কোর্টকে, এই সিবিআইকে দিল, আর সুপ্রিম কোর্ট নিজেই আবার সেটাকে নিজের কোলে নিল, আমরা বললাম এই ঝোলে কোলে অম্বল হয়ে যাবে। কিন্তু মানুষের তো অভিজ্ঞতা দরকার, আমরা তো বিচার চাই, জাস্টিস চাই, ন্যায় চাই, তার জন্য লড়াই করছি। তখন সিবিআই মমতা ব্যানার্জি বলেছিলেন 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, করেননি, ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমরা দোষী ঠেরেছিলাম। তা নাহলে পুলিশ কমিশনার, তা নাহলে স্বাস্থ্য দপ্তর, তা নাহলে নর্থ বেঙ্গল লবি এরকম করে কাজ করতে পারে না। এখন দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে সিবিআই যে তদন্ত করছে, আমরা স্লট দিচ্ছি, সেখানে দাঁড়িয়ে এই যে নেক্সাস যেটা বললাম, এটা অনেক বিশাল তো র্যাকেট। আগে এখানে আপনাদের বলেছি ড্রাগের র্যাকেট হোক, দেহ পাচারের র্যাকেট হোক, ডেড বডি পাচারের ব্যাপার হোক, এগুলো তো একটা স্ট্যান্ড অ্যালোন একটা কলেজের ব্যাপার না। এই জন্য তো গোটা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে, এই জন্য গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। দেখেন, এটা অন করো। প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন? থ্রেট কালচার। থ্রেট কালচার। আমি আপনাদের যারা প্রতিবাদ করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে সত্য না উদ্ঘাটিত হয়। তদন্ত হচ্ছিল, তদন্ত হচ্ছে সত্য উদ্ঘাটন করার জন্য। টুইটার আমাকে মেইল করে, এ রাজ্যের পুলিশ টুইটারকে অভিযোগ করেছে মোহাম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল বন্ধ করে দিতে হবে, কারণ তিনি এসব উস্কানি দিচ্ছেন, আরো নানা রকম কারণ যা যা বলে আর কি। কারণ ওই যে ভেতরে ভাঙচুর হয়েছিল তার প্রথম ভিডিও আমি টুইট করি। আজ পর্যন্ত পুলিশ তদন্ত করে বার করতে পারছে না, তদন্ত করছে না, এবং সিবিআই তদন্ত করতে পারছে না যে ভাঙচুর কারা করেছে, হয়তো মোটিভ জানা যেত। 2, আপনাদের মনে আছে বুদ্ধ ভট্টাচার্যের দেহ যখন এখানে পড়েছিল, আমরা শোক মিছিল বের করব, তখন প্রেস কনফারেন্স করে এখানে বলা হয়, এখান থেকে আমি বলি যে এরা ঘটনা ঘটাচ্ছে, পুলিশ কমিশনার গিয়েছে এবং প্রথম থেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে এটাকে আমরা শেষ দেখে ছাড়বো। তারপরে ছাত্র যুব নেতৃত্ব আমাদের, তারা ওখানে ডেড বডি নিয়ে যখন পাচার করার চেষ্টা করা হচ্ছে পুলিশ এবং তৃণমূল সহযোগে, হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায়, তখন আপনারা দেখেন যে আটকানো গিয়েছিল বলে বাইরের আরো একটু হয়েছে হলো, বাইরের লোকে জানতে পারলো, যেটা এখন সবাই স্বীকার করছেন, নাহলে পরিবারেরকে তো ধোকা দেওয়া হচ্ছিল।
তাহলে এই মেলে আমি ধন্যবাদ জানাবো, টুইটার কর্তৃপক্ষ আমাকে মেল করে বলেছেন পুলিশ অভিযোগ জানিয়েছে, কিন্তু আমরা এমন কিছু পাইনি আইনত, যেটা ওরা বলেছে বেআইনি কাজ করছেন। তার মানে কি? যে গণতান্ত্রিক অধিকার, এটা আমাকে মেলে কথা নয়। আপনারা জানেন গোটা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়াকে গ্যাগ করা, ইন্টারনেটকে নিষিদ্ধ করা, টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া পোস্টিং, সাংবাদিকতা যা করছে সংবাদ পরিবেশনের জন্য, সবচেয়ে বেশি মোদী সরকার হচ্ছে আজকে একটা ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। কারণ তারা গ্যাগ করছে, একদিকে মানুষের প্রাইভেসির মধ্যে ঢুকছে, তার ব্যক্তি জীবনের মধ্যে ঢুকছে, আর অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে জেল দিচ্ছে, ইউপিএ দিচ্ছে, মেরে ফেলছে। মমতা ব্যানার্জি পুলিশ এ রাজ্য যা যোগী এবং মোদী করছে সেই পথে হাঁটছে, মনে করছে প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করে দিলে আর সত্য নিয়ে কেউ ঘাটাঘাটি করবে না। এই জন্য পুজো মণ্ডপ থেকে জুনিয়র ডাক্তারদের গ্রেপ্তার করেছিল, হাইকোর্ট বলেছে না। এজন্যই তারা ওই অডিও টেপ, ভিডিও টেপ এইসব করে দিয়ে আমাদের যুব নেতাকে ধরার চেষ্টা করেছিল, হাইকোর্ট বলেছে না, এই পথে হাঁটবেন না। এই জন্যই অসংখ্য লোকজনকে নোটিশ দিয়েছে, আমরা সংখ্যা বলে দিয়েছি, শয়ে শয়ে যারা মিছিল মিটিংয়ে পার্টিসিপেট করেছিল, যে ডেকোরেটর প্যান্ডেল করছে, যে মাইক দিচ্ছে, যে মাইকম্যান, তাকে পর্যন্ত শাসাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের, প্রতিবাদীদের করছে। এই জন্যই আমরা বলেছিলাম আইনি সহায়তা আমরা দেব কোনো প্রতিবাদী কণ্ঠকে যদি তারা রোধ করতে চায়, এই গোটা আরজিকর কাণ্ডের জন্য। আমরা এই জন্যই ধন্যবাদ জানাবো, টুইটার কর্তৃপক্ষ পারেনি, কিন্তু আমাকে বলেছে আপনি প্রয়োজন পড়লে আইনি পরামর্শ নিন, এবং যেহেতু পুলিশ যখন করেছে, প্রশাসন যখন করেছে, ওরা এরপরে যদি কোনো এগোয় এটা আপনার দায়িত্ব। ওরা আমাদেরও বলতে পারে যে কেন আপনি বন্ধ করলেন না, কারণ কেন্দ্র সরকার তো শাসায় এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা আছে অপারেটর তাদেরকে। কিন্তু আমি কোনো শাসনই আমরা শুনবো না বলেছি। সত্যে উপনীত হতেই হবে, চিৎকার করে বলতে হবে। সবাই বলছেন, কিন্তু যাদের চিৎকারকে আটকানোর চেষ্টা করছে, ফোন জমা নিচ্ছে, কোনো আইনে দিতে পারে না পুলিশ। একটা করে নোটিশ দিচ্ছে, এটা ইনফ্রিজমেন্ট অফ প্রাইভেট রাইট, ডেটা সিকিউরিটি কথা বলছে না। ওইটা দিয়ে ফ্রড করছে না, যে পুলিশ মিথ্যাচার করতে পারে। শুধু ফ্রডে এই যে জামতারা গ্যাং বলে আমাদের রাজ্যে হচ্ছে, এই সমস্ত দুর্নীতি পুলিশ, সাইবার ক্রাইমের লোকজন, এটা দেখার কথা। যত জুয়া হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, তার বদলে পলিটিক্যাল কি পোস্টিং হচ্ছে সেটা দেখছে পুলিশ। মোবাইল জমা নিয়ে তারপর বলছে পুলিশ, এই রাজ্যের পুলিশ, বিধাননগরের পুলিশ অফিসার ফোন নিয়ে জিজ্ঞেস করছে আপনি লাল সালাম পোস্ট করছেন, আপনি তো জয় শ্রীরাম লিখছেন না, আপনি তো মামাটি মানুষ জিন্দাবাদ লিখছেন না। পুলিশ ঠিক করবে পলিটিক্যাল ডিসকোর্স, আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। আমরা বলেছি এটা নিয়ে পুলিশ কেন করছে তাকে নিরস্ত হতে বলছি। এই যে অভিযোগটা করেছিল স্পেসিফিক এইটি, এখানে আমরা প্রেস কনফারেন্স করে দেখেছিলাম। এতে কি লেখা আছে? আজিকর কাণ্ডে প্রথমে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ কেন বলল এটা সুইসাইড। দেখবেন এই থ্রেডেই প্রথমে ট্রোল ব্রিগেড, তারপরে পুলিশ, তারা বললো আমরা মিথ্যাচার করছি, পুলিশ কখনো সুইসাইড বলেনি। আরে আমার খবরে এবং এই টুইটে বা আমাদের প্রচারে কোথায় বলেছি যে পুলিশ বলেছে? আমরা বলেছি পুলিশ এটাকে ধামাচাপা দিচ্ছে, খুনটাকে, ধর্ষণটাকে, প্রমাণটাকে। নেক্সট স্লাইড প্লিজ। তো আমরা শুধু বলছি না, পরিবার বলেছে আপনারা মানে সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে, তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও, বলছে তদন্ত চলছে। তো সেই অনেক, তাহলে এটা দেখুন হাইকোর্টে যে পিটিশন দেওয়া হয়েছিল তার ভিত্তিতে হাইকোর্ট সিবিআই কে যখন দিল, এইটা তো একটা ভিত্তি ছিল, তার মধ্যে পড়ে শোনাতে হবে। ইতিমধ্যে তার মধ্যে থেকে আছে, এই যে লেখাটা আছে তার মধ্যে দেখবেন টাইম দিয়ে আগস্ট 10-এ
10:53-তে, হ্যাঁ, যেটা লেখা আছে, would state that about 10:53 AM on August 10, এটা উল্টো হবে, ওটা ঘটনাটা ঘটেছিল 9th 2024, they received a call। তারপর আমি আপনাকে পরপর কল শোনাতে পারি, সব দরকার নেই, আপনাদের কাছে আছে, বেরিয়েছে। সেখানে পরিষ্কার আছে, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলছে, এই আগে যেটা বললেন, ওনার মায়ের কণ্ঠ শুনলেন যে পুলিশ বলে হাসপাতাল থেকে বলেছে, শুনুন হাসপাতাল কি বলেছে। হসপিটাল থেকে বলছিলাম, ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট আসতে পারবেন? কি হচ্ছে কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরে খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। সেকেন্ড কল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। কি হয়েছে কি সেটা বলো না। এবার ওরা জানতে চাইছে। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই বলি কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। মিথ্যা, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলছেন। তৃতীয়। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন না, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আগের কলে হচ্ছে এমার্জেন্সি নিয়ে এসেছি, বাড়ির লোকরা বলছে ডাক্তার কেউ নেই কেন। হ্যাঁ বলুন, আসুন, আপনারা আসুন, হ্যাঁ আপনারা আসুন। কতদূর এসেছেন? আপনারা আসুন, কতদূর এসেছেন? এই তো ভিডিও উঠলাম এখন। আসুন, আসুন, এসে সোজা আমাদের অফিসে ওপরে আসবেন। ওপরে ডিপার্টমেন্টের কাজে ডিপার্টমেন্টের ওপরে হেড অফ এইচওডি ঘরে আসবেন, ঠিক আছে? ফোন করে হেড অফ ডিপার্টমেন্টের ঘরে চেস্টের। চিনি না তো, সেটা যাবো। আগের কলে এমার্জেন্সি নিয়ে এসছে, তারপর হচ্ছে চেস্ট হেলথ ডিপার্টমেন্টে আসুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজকে আশীর্বাদ করছিলাম। এটা মাফ করুন। আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। পুলিশ। শরীর আপনারা আসুন, আসুন, কথা হবে। আসুন, আজকে হসপিটালে আসবেন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। শেষটা এটা শুনলেন, আমি জানি এরকম পোস্ট আছে কিনা, আইসি আরজিকর বলছি, আগেরটা হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল। আমাদের টুইটারে আমরা কখনোই বলিনি যে পুলিশ বলছিল। ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস, তার আইটি সেল, আইপ্যাক এবং পুলিশ বলে যাচ্ছে এরা মিথ্যাচার হচ্ছে, আমরা কখনো বলিনি আত্মহত্যা হয়েছে। আচ্ছা, আমরা তো বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ইন রাইটিং, কোর্টের ডকুমেন্টও তাই বলেছি, ফ্যামিলিও তাই বলেছে, আমার টুইটারও তাই ছিল। কিন্তু ওরা বলছে যে তোমার গিয়ে, তার মানে এখনো পুলিশ তাই বলছে, অভিযোগ করছে। কিন্তু এটা স্পষ্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলছেন আমরা সবাই আছি, পুলিশও আছে। এবং সেখানে তারপরে পুলিশ নিজে পরিচয় দিচ্ছে আইসিআরজিকর, হতে পারে আউটপোস্টের লোক, হতে পারে থানার লোক, সেটা তদন্তের ব্যাপার। প্রথমে যখন বলছে শরীর একটু খারাপ, বেশি খারাপ, তাড়াতাড়ি আসুন, জলদি আসুন, যখন বলছে হয়তো আত্মহত্যা করেছেন বা মারা গিয়েছেন, তারপর আরো টেনশন হয়ে গেছে ওদের। তারপরে তো বলছে পুলিশ যখন বলছে কত দূর এসছেন, বিটি রোড উঠেছি, ঠিক আছে আস্তে আস্তে আসুন। তারপরে দেখবেন 3.5 ঘন্টা আটকে রেখেছে, আসতে
দেখা করতে দেয়নি। কারণ এই পিরিয়ডটা তো একটা ক্রুশিয়াল, যখন অপারেশন আশা পড়ছে, টিনা পড়ছে বা তার আগে হয়েছে। এই সমস্ত ফোন কলগুলো সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই যে চার্জশিট দিয়েছে, যে তদন্ত করছে, তার সিজন লিস্ট যা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং এখানকার কোর্টে, তার মধ্যে এই ফোন কলগুলো নেই। তাহলে একদিকে পুলিশ বলছে এরকম কথা কিছু আমরা বলিনি, এরকম কোনো ঘটনা ঘটেনি, আর যখন দেওয়া হয়েছে সিবিআই সেটাকে তদন্তের আওতার মধ্যে নিয়ে আসছে না, যদিও যখন ইনভেস্টিগেট করেছে, কথা বলেছে, বাড়ির লোককে দিয়ে যাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তাদেরকে সব জেনেছে। তাহলে আমার ওই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাচ্ছেন কেন সিবিআই কাছে যাচ্ছি, তদন্তটা যাতে লাইনে হয়, বেলাইনে না হয়, বা আইনে হয় লাইনে না হয়, তার জন্য।